যাদের স্বপনে শয়নে মননে, তাদেরকে নিয়েই, তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস ফেসবুক লাইভ। এই ফেসবুক লাইভের মাধ্যমেই আমরা তুলে ধরব বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ধরনের বিষয়। কেন আমরা বনসাই চর্চা করি, বনসাই চর্চার লাভ কি, বনসাই চর্চা করবার ফলে আমাদের কি উপকার হয়, সমাজের কি উপকার হয়, সব বিষয় নিয়েই আজকের আমাদের আলোচনা। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় আমাদের লাইভ হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি শর্ট আকারে যতটা সম্ভব এই লাইভটিকে চালিয়ে শেষ করবার জন্য। তাই সবাইকেই অনুরোধ করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটি লক্ষ্য করবেন এবং শুনবেন। বহু কিছুই তথ্য আমরা আজকে আমাদের লাইভের মাধ্যমে আমরা তুলে ধরব। সেই সম্পর্কিত আলাপ আলোচনা হবে। কিছু মানুষ ধীরে ধীরে আমাদের এই লাইভে জয়েন করছেন, সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইভ সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনারা আলোচনা করবেন। আমরা পেয়ে গিয়েছি আজকের আমাদের মূল যে বিষয়, মূল যে অতিথি আমার পেজে এবং আমার বনসাই শিক্ষা জগতের গুরু, যার কায়দায় আমি বনসাই শিখেছি। যতটুকু শিক্ষা আমি আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করি, সবকিছু ইনার কায়দায় আমার শেখা। ইনার কাছ থেকেই আমার সবকিছু। আজকে আমি কম কথা বলবো, উনি বেশি বলবেন এবং আমাদের বনসাই আলোচনা এবং বনসাই চর্চা চলতে থাকবে। তো সর্বপ্রথম ওনার কাছে প্রশ্ন, অনেকে আমাকেও করেন, যে আমরা বনসাই কেন করব এবং বনসাই কি। ওনার মুখ থেকে আমরা শুনবো সর্বপ্রথম বনসাই কি, তারপরে কেন আমরা বনসাই করব, এই নিয়ে আমাদের দুজনের আলোচনা চলবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে দিবেন। আমরা চেষ্টা করছি সাধ্যমতো বলবার। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে বনসাই স্টাডি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে যারা যারা সদস্য রয়েছেন সবাই নানা সময় নানা মতামত আমাদেরকে জিজ্ঞাসা করেন। আমরা আপ্রাণ চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার। তো সর্বপ্রথম আমি দাদার কাছে প্রশ্ন, যে দাদা সবার সামনে বলুন বনসাই কি। নমস্কার, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বনসাই প্রেমী সমস্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে বলি, বনসাই কি। বনসাই একটা জাপানি শব্দ, তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে বন আর একটা সাই। বন আর সাই দুটো আলাদা আলাদা শব্দ। এক ছোট পাত্রে একটা বড় গাছকে ছোট্ট করে রাখার যে পদ্ধতি, তাকেই বনসাই বলে, এক কথাই বলি। কিন্তু পাত্রে গাছ লাগিয়ে দিলেই যে সেটা বনসাই হয়, সেটা কিন্তু নয়। প্রকৃতিতে আমরা যে সমস্ত বড় বড় গাছগুলো দেখে থাকি, এই পাত্রে যখন গাছটাকে আমরা তৈরি করি, প্রকৃতির মতো করেই করতে হবে। আমরা প্রকৃতিতে যে ধরনের গাছ দেখে অভ্যস্ত, সেই ধরনেরই গাছ, সেই রকমের প্রতিকৃতি রূপ যদি আমরা একটা ছোট্ট পাত্রের মধ্যে তুলে ধরতে পারি, তাকে বলবো বনসাই। আর দ্বিতীয় কথাটা আমার শুভানুধ্যায়ী জাহাঙ্গীরবাবু যেটা বললেন, যে বনসাই কেন করব। বনসাই কেন করব
এতে কতগুলো জিনিস আছে। প্রথম কথা হচ্ছে বনসাই করলে আমরা প্রচুর গাছ চিনতে পারি। এই গাছের চর্চাতে যখনই থাকবো অনেক দুর্মূল্য গাছগুলোকে আমরা চিনতে পারি। ছোটবেলায় যে সমস্ত গাছগুলো দেখেছিলাম এখন আর সেগুলো দেখা যায় না, বিলুপ্ত প্রায় গাছগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। বনসাই করলে আর যে সমস্ত উপকারগুলো হয় সেগুলো হচ্ছে অনেক গুণীজনের সান্নিধ্যে আসা যায়, এবং যারা বনসাই করেন তাদের মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি থাকে, একটা পবিত্রতা, মনের মধ্যে কোনো জটিলতা থাকে না, কোনো খারাপ আলোচনা থাকে না, মনটা পবিত্র করে এবং প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। আমরা বনসাই যেমন পাত্রের মধ্যে এক ছোট টবের মধ্যে যেমন গাছটাকে ফুটিয়ে তুলি, গাছটাকে নান্দনিক করার চেষ্টা করি, ঠিক সেই রকমই প্রকৃতির মধ্যে প্রকৃতিকে যে প্রেম, প্রকৃতিকে যে ভালোবাসার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু আমরা এই বনসাইয়ের মাধ্যমেই পাই। তাই বনসাই করতে গেলে, বনসাই শিখতে গেলে শুধুই পজিটিভ চিন্তা ভাবনা, এতে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সমাজে ওই পরনিন্দা, পরচর্চা, রাজনৈতিক আলোচনা এসব না করে যদি সেই একটু সময়টা যদি আমরা গাছপালার প্রতি দিই, গাছপালাকে ভালোবাসি, তাহলে কিন্তু নিজের মনের পবিত্রতা অনেক গুণে সংরক্ষণ করতে পারি আমরা নিজেরা। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে, সত্যি কথা, দাদার লেখা বই বনসাই চর্চা সম্পর্কিত এতই মূল্যবান সম্পদ আমার কাছে। আমি সম্পূর্ণ বনসাই শিক্ষা, দাদার কাছে তো আমাকে প্রচুর হেল্প করছে, তার কোনো প্রশংসাই তার জন্য যোগ্য নয়, সব প্রশংসাই কম। এবং ওনার লেখা বই এত ভালো যে আমি যে কোনো সময় ফাঁক পেলেই, অনেকে গল্পের বই পড়েন, আমিও ছোটবেলা খুব পড়তাম, কিন্তু আমি ওই বইটা পড়ি। ওই বইটা পড়লেই আমার মনের মধ্যে যাবতীয় ক্লান্তি, মনের মধ্যে যাবতীয় কষ্ট, বিভিন্ন দুঃখ সবকিছু দূর হয়। এবং সত্যি উনি যে বললেন যে এই চর্চার মধ্যে থাকলে পরনিন্দা, পরের বিভিন্ন আলোচনা, এসব থেকে আমরা সবাই দূরে থাকি বাস্তবে। কারণ আমরা যে পেশার সঙ্গে যুক্ত, আমাদের পেশা শেষ করার পর আমাদের কাছে যা সময়টুকু থাকে আমরা আমাদের গাছপালাদেরকেই দিয়ে দেই, সন্তানের মতো আমরা ওদেরকে লালন পালন করি, ওদের সঙ্গে থাকি, সবকিছু দূর হয়ে যায়। তো দাদার কাছে পরের প্রশ্ন, যে এই বনসাই শিক্ষার ক্ষেত্রে আপনি আমাকেও যেভাবে বলেছিলেন, আজকে আমাদের নতুন অতিথি যারা রয়েছে তাদেরকেও বলবেন যে কোন কোন গাছ বনসাই শিক্ষার ক্ষেত্রে নতুনদের শুরু করা উচিত এবং কোন কোন গাছকে দূরে সরিয়ে রাখা উচিত প্রথমের দিকে, সেই সম্পর্কিত আমাদের নতুন দর্শকদের, যারা আমাদের সঙ্গে লাইভে জয়েন করছেন, অনেকের নানা প্রশ্ন আমরা চেষ্টা করছি সবার উত্তর দেবার, যতগুলো কমেন্ট পড়া সম্ভব হচ্ছে। প্রচুর মানুষ তাদের মতামত দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। এবং যারা যারা আমাদের এই লাইভে যোগদান করেছেন, সৈয়দ পারভেজ, মুর্শিদাবাদ থেকে টিটন হক, এবং লক্ষ্য করলাম আরো প্রচুর মানুষ, বাছুরাম মান্না, তারপর আমাদের কাঁথি থেকে প্রদীপ বুড়িয়া বাবু, প্রচুর মানুষ জয়েন করছে। সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ। তমাল বিশ্বাস একটা কমেন্ট করছেন, খুব সুন্দর, ধন্যবাদ। সৈয়দ পারভেজের কমেন্ট, গুরু শিষ্যের যুগলবন্দি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের সবার কমেন্টও পড়া চলবে এবং সেই সাথে সাথে আমাদের বনসাই আলোচনা বিভিন্ন টপিকস নিয়ে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদেরকে আমরা কখনোই কোনো অনুরোধ করি না, পারলে আমাদের এই ভিডিওটি, এই লাইভটি আপনারা শেয়ার করে দেন, যাতে আরো প্রচুর মানুষ জুড়তে পারে, সবুজ প্রেমী মানুষ আমাদের সঙ্গে লাইভে জুড়তে পারে। তো দাদার কাছে পরের প্রশ্ন, বনসাই চর্চা করতে গিয়ে কোন কোন গাছ থেকে নতুন বনসাই শিল্পীদের শুরু করা উচিত? প্রশ্নটা খুবই মূল্যবান। প্রথম কথা হচ্ছে যে বনসাই করতে গেলে কয়েকটা জিনিস আগে একটু খেয়াল রাখতে হয়। বনসাইয়ের যে মেন যে দুটো পার্ট,
সে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে মাটি তৈরি, আর দ্বিতীয়টা হচ্ছে চারা নির্বাচন। এই চারা নির্বাচনটা এতই মূল্যবান যে আমরা অনেকেই করি কি, যে বনসাই শুরু করে দিলাম, তারপরে বছর খানেক খুব জোর টানলাম, টানার পরে আমার দ্বারা মনে হয় আর হবে না বলে স্টপ হয়ে গেল। সেই ক্ষেত্রে বলি যে বনসাই করতে গেলে চারা নির্বাচনটা কিন্তু খুবই জরুরি। কোন কোন গাছগুলো দিয়ে আমি শুরু করব আর কোন কোন গাছে প্রথমে আমি হাতই দেব না, তার কারণ আছে। সাধারণত আমরা বনসাই চারা নির্বাচনের ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখি, যে একটা হচ্ছে ছোট ছোট পাতা, গাছের যেন পাতাটা খুব ছোট হয় আর গুড়িটা কাষ্ঠালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রথমে নিজেদের মতো করে আগে হাতটাকে পাকাতে হবে, মানে আর আত্মবিশ্বাসটা আনতে হবে। এই আত্মবিশ্বাসটা আসবে কোথা থেকে? যখন দেখবেন যে একটা গাছ খুব তাড়াতাড়ি আমাকে একটা দৃষ্টিনন্দন রূপ নিচ্ছে, মানে 6 মাসের মধ্যে যেন একটা বেশ সুন্দর একটা প্রতিকৃতি রূপ নিয়েছে, তখন কিন্তু মনের মধ্যে একটা খিদে জন্মাবে, আত্মবিশ্বাস জন্মাবে যে আমি মনে হয় পারবো। তাহলে ওই গাছটা কোন গাছ নেবেন? যে গাছটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে আপনাকে, খুব তাড়াতাড়ি মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে। আমি প্রথমে বলবো পাকুড়। আমাদের দেশের ঘরের যে গাছগুলো আছে, আমাদের গ্রাম বাংলার গাছ, পাকুড় গাছ, তেঁতুল গাছ, শেওড়া গাছ, আর একটা গাছ আছে যেটা অনেকে আমবট বলে, বোধিবৃক্ষ, যার নাম ফাইকাস রিলিজিয়াস, ইনফ্যাক্টেরিয়া, সরি। এইবার এই গাছগুলো করলে কি হয় না, এই গাছের দেখবেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয়। সে ব্রাঞ্চগুলো যাতে যখন আসবে আর কি, মানে তখন কি হয়, গাছের স্টাইল দিতে হয়। গাছের স্টাইল দিতে গেলে আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে, অনেকেই ভুল করে কি, আমি যেটা দেখি আর কি, আমাদের গ্রুপে অনেকে দেয়, একটা গাছ দিল, দেওয়ার পরে তার 2 বা 3টে ডাল আছে, তো বলে দাদা এটা কোন স্টাইল দেব? একটা গাছের স্টাইল দিতে গেলে কমসে কম 7টা ডাল বা 6টা ডাল, 7টা ডাল দরকার হয়। এখন 2টো ডালে আমি কোন স্টাইল দেবো, আমি কি করে বুঝবো ওকে কোন স্টাইলে যাবে গাছটা? সেজন্য যে গাছে যত বেশি ব্রাঞ্চ আসবে প্রাথমিকভাবে, প্রথম প্রথম সেই গাছগুলোকে আগে ধরতে হবে। আমরা পাকুড় গাছ, শেওড়া গাছ, তেঁতুল গাছ, এদের দেখবেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে। তাহলে একটা গাছে যখন 3টে ব্রাঞ্চের জায়গায় যখন আমি 10টা ব্রাঞ্চ পাবো, তখন কিন্তু ওই গাছটায় কত তাড়াতাড়ি একটা স্টাইল দেওয়া যায় বা কোন স্টাইলে যাবে সে স্টাইলটা অনুমান করতে আমার খুব সুবিধা হয়। সেই জন্য যে সমস্ত গাছগুলোকে খুব তাড়াতাড়ি করা যায় সেইগুলোকে নিয়ে আগে হাতটা পাকিয়ে নিতে হবে, আর আত্মবিশ্বাসটা জন্মাবে যে বাহ আমি মনে হচ্ছে পারবো। 4টা গাছ আছে আমাদের গ্রাম বাংলার, সেই 4টা গাছকে আমি একটু অ্যাভয়েড করতে বলি প্রথম প্রথম ক্ষেত্রে। একটা হচ্ছে বকুল, একটা নিম, একটা অশ্বত্থ, আর একটা বট। আমাদের অনেকের মনে হয় যেন বট গাছটা খুব সহজ ব্যাপার, বট গাছটা লাগিয়ে দিলাম ব্যাস একটা সুন্দর রূপ নিয়ে নিল, খুব সুন্দর। কিন্তু না, বট গাছ কিন্তু বনসাই পরিণত করতে খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আর অশ্বত্থ গাছটা দেখবেন, অশ্বত্থ গাছটাকে একদম তৈরি করলেন, একবারে টিপটপ করে তৈরি হয়ে গেল, যখন এই রূপটা নিল ফট করে একটা ডায়ব্যাক হয়ে যাবে। মানে ওটা যে কেন ডায়ব্যাক হলো ওই গাছের, আপনি কোনো কারণ খুঁজে পাবেন না। সেই জন্য আমরা অশ্বত্থ গাছটাকে একটু অ্যাভয়েড করতে হবে। বকুল গাছটা খুবই মানে গ্রোথটা স্লো, সেটা রূপ নিতে নিতে একটু সময় লাগে, অনেকটা সময় লাগে। আর নিম গাছেরও ডায়ব্যাক প্রচুর হয়। সেই জন্য আমরা এই 4টা গাছকে প্রথমে একটু অ্যাভয়েড করতে বলি, যে বকুল, নিম, বট আর অশ্বত্থ। বিদেশি গাছগুলো আমরা প্রথম প্রথম করি কি, যারা যারা বনসাই মানে শুরু করে, অনেকে প্রশ্ন করে কি আমার 2টো পাইন আছে, এই পাইন গুলোকে বাঁচাতে পারছি না। পাইন গাছ, বিদেশি গাছগুলো ছেড়ে দিন, আগে আমাদের গ্রাম বাংলার গাছগুলো নিয়ে আগে হাতটা পাকিয়ে নিন। এবার মানে চর্চা করতে করতে গাছের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক তৈরি হতে হতে গাছের প্রকৃতিকে আপনি যখন বুঝতে পারবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে কোন গাছ কি চাচ্ছে, কোন গাছ খেতে চাচ্ছে, কোন গাছ জল চাচ্ছে, কোন গাছ, সবকিছু আপনার ধীরে ধীরে বুঝতে পারবেন গাছের সঙ্গে লেগে থাকতে।
তাই প্রথমেই বলি যে গ্রাম বাংলার গাছ দিয়ে আগে শুরু করুন, বিদেশি গাছগুলো ছেড়ে দিন। বছর খানেক বা বছর দুয়েক পরে যখন দেখবেন যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মেছে, তখন আপনি বিদেশি গাছগুলো নিন। অনেক সুন্দর আলোচনা, প্রচুর মানুষ, প্রচুর সবুজ প্রেমী মানুষ এবং বনসাই প্রেমী মানুষ উপস্থিত হচ্ছে আমাদের পেজে। সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। ফারুক খান আমাদের সঙ্গে দেখছেন, শান্তনু চক্রবর্তী মহাশয় উনিও আমাদের সঙ্গে রয়েছেন, এবং কিছু মানুষ বলেছেন যে আমরা আমাদের এই আগের টেবিলে একটি বনসাই গাছ রাখলে ভালো হতো। আমাদের পরবর্তী কখনো লাইভে আপনাদের এই মূল্যবান মতামতটিকে আমরা অবশ্যই প্রাধান্য দিব। পেছন সাইডে কিছু গাছ রাখা আছে, কিন্তু আগের দিকে রাখলে, আজকে যেহেতু মাসুমদাকে পেয়েছি, তো এই আলোচনা হয়তো অনেকটা ওনার মুখ ঢাকা হয়ে যাচ্ছিল। প্রথমে আমরা ট্রাই করেছিলাম, কিন্তু ওটা অসুবিধা হচ্ছে বলে আমরা আজকের দিনটা যেহেতু একজন মূল্যবান মানুষকে পেয়েছি, তাই বেশি ডিস্টার্ব করিনি। আজকে আমরা খালি দাদার কথা শুনবো, এই লক্ষ্য এবং এই আশা নিয়েই আজকের আমাদের এই লাইভের মূল উদ্দেশ্য। তো আপনাদের মতামতকে আমরা আগামীতে অবশ্যই পাথেয় করব। তো খুব সুন্দর আলোচনা চলছে, প্রচুর মানুষ নানা ধরনের মন্তব্য করছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। খুব সুন্দরভাবে বললেন দাদা যে গাছকে আপনাকে কোন কোন গাছকে নির্বাচন করবেন, কোন কোন গাছকে বাদ দিবেন, কিন্তু সবারই মনে ধারণা যে বনসাই গাছ মানে প্রথম বট গাছ দিয়ে শুরু করতে হবে। বাস্তব কথা এটা, একদম বট গাছ খুব কঠিন গাছ। আপনারা ফেসবুক, ইউটিউব এসব জায়গায় বট গাছের যেসব বনসাইগুলো দেখেন, ওগুলো কিন্তু প্রকৃতপক্ষে বনসাই নয়, জাস্ট মাথা কাটা মুন্ডু মুড়ো একটা গাছ, সেটাই বনসাই। সুবোধওয়ালা একটা কমেন্ট করছে, স্যার আমি জেট কিছুতেই বাঁচাতে পারছি না, অনেক দিন এই অসুবিধা হচ্ছে। তো তার কাছে সুবোধওয়ালাকে বলবো যে জেট প্ল্যান্ট কিন্তু খুব একটা সহজ গাছ বনসাইয়ের ক্ষেত্রে, এবং এই জেট প্ল্যান্ট গাছ বাঁচাতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেখানে জেট প্ল্যান্টটা লাগাচ্ছেন তার ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখতে হবে। কোনো মতেই যেন ওই গাছের গোড়ায় জল না জমে, এটা আপনি মাথায় রাখবেন। এবং ওর যে সয়েলটা বানাবেন, যে মাটিটা বানাবেন, ওতে যদি আপনি বাঁচাতে না পারেন তাহলে 50% বালি এবং 50% মাটি দিয়ে বানাবেন। কিন্তু আমরা 30% বালি দিই। আপনার যেহেতু বাঁচাতে পারেন না বলছেন, আর গাছটিকে একদম পুরো ফুল সানলাইটে রাখবেন। গাছের গোড়ায় জল যেন একদম না জমে, যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ ওই গাছে জল দিবেন না। যদি 2-3 দিন প্রবল বর্ষণ হয়, আপনারা তো বিভিন্ন আবহাওয়া দপ্তরের খবর আমরা জানতে পারি, তো তার ঠিক পূর্বে সাব ফাঙ্গিসাইড বা জুডোমিল ফাঙ্গিসাইড, এই জাতীয় ফাঙ্গিসাইড জাতীয় জিনিসগুলোকে গুলে গাছের গোড়ায় দিয়ে দিবেন। আশা করি জেট প্ল্যান্ট নষ্ট হবে না। কারণ আমার যে বড় বড় জেটগুলো আমি পোস্ট করি, আপনারা লক্ষ্য করেন 4 দিন 5 দিনের বর্ষাতে বাইরেই থাকে, কিন্তু সময় মতো ট্রিটমেন্টটা করি, ওই জন্য জেট প্ল্যান্ট আমার কিন্তু খুব ভালো হয়। দেবাশিস মান্না কমেন্ট করেছেন, শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে, আপনাকেও শুভ সন্ধ্যা। সুপ্রভাত পাহাড়ি কমেন্ট করছেন, ভালো, ধন্যবাদ। তো দাদার কাছে আমাদের পরবর্তী যে বিষয় নিয়ে দাদার কাছে প্রশ্ন থাকবে, যে বট, পাকুড়, আসত্ব এসব গাছ আমরা বনসাই হিসাবে প্রথমে আপনারা নির্বাচন করবেন না, একদম বাস্তব কথা। নির্বাচন করতে গিয়ে যে সয়েল মিক্সিংটা আপনারা বানাবেন, তাতে কি কি দিলে খুব ভালো হয় সেই সম্পর্কে একদম সংক্ষিপ্ত আকারে। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে সয়েল মিক্সিং, আমরা অনেক সময় যখন বলি, অনেকে বলে স্যার এত তো জোগাড় করতে পারবো না। একদম শর্টের উপরে অত আপনার জোগাড় করার প্রয়োজন নেই। আমার অন্য ভিডিওতে আছে পুরো সয়েল মিক্সিং, আপনি যতটা পারবেন সেই হিসাবে দাদার কাছে একদম পুরো শর্টে সয়েল মিক্সিং, বনসাইয়ের মাটি কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কিত একদম সংক্ষিপ্ত আকারে জিজ্ঞাসা করছি। কারণ প্রচুর মানুষের নানা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 17 জন মানুষ এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে লাইভে জুড়ে রয়েছেন। সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে সয়েল মিক্সিং নিয়ে দাদাকে 2-4টি কথা সংক্ষিপ্ত আকারে জিজ্ঞাসা করছি। মাটি তৈরিটা একটা বনসাইয়ের খুব জরুরি পার্ট, একটা অংশ। মাটিটা যখন তৈরি করবেন, আমি বলবো যে জমি থেকে যখন মাটিটা তৈরি নিয়ে আসবেন, সংগ্রহ করবেন, জমি থেকে মাটিটা তুলে মাটিটা একেবারে ড্রাই করে নেবেন, শুকনো খটখটে ড্রাই, একদম ড্রাই।
ড্রাই করার পরে ওই মাটিতে সামান্য চুন মেশাবেন, চুন মেশানোর পরে কিছুদিন রেখে দেবেন, সপ্তাহখানেক রেখে। এইবার ওই মাটিতে যতটা মাটি থাকবে ততটা আমরা পচা গোবর দিই। পচা গোবর কি করে বুঝবেন যে গোবরটা পচে গেছে? গোবরের ভেতরে একটা আঙুল ঢুকিয়ে দিন, আঙুলটা ঢুকানোর পরে যদি গরম লাগে তাহলে ভাববেন যে মানে গোবরটা পচেনি। আর যদি কোনো কিছু অনুভব না হয় তাহলে মনে করবেন যে গোবরটা পচে গেছে। আমরা করি কি 50% গোবর আর 50% মাটি। এই 50% গোবর আর 50% মাটি দেওয়ার পরে তার সঙ্গে যে জিনিসগুলো দিয়ে, আমরা তো অনেক কিছু জিনিস দিই, সেগুলো অনেকে পায় না, হোক আমরা ওতে বাদাম খোল, নিম খোল, করঞ্জা খোল, মহা খোল দিই, তারপরে হাড় গুঁড়ো দিই, শিং কুচে দিই, ডিমের খোসা থাকে, আনাজের খোসা পচানো থাকে, সেই পচানোগুলো দিই। শীতকালে অ্যাজেলা বলে একটা এ থাকে, অ্যাজেলা, সেটাকে আমরা সংগ্রহ করে রাখি একটা পানা, সেটাকে পচিয়ে দিই। এইগুলো দেওয়ার পরে, মিশানোর পরে প্রায় ধরুন অন্তত 30 দিন একটা কালো পলিথিনে মুড়ে নিয়ে আমরা রেখে দিই সেই মাটিটাকে, জল টল দিয়ে ভিজিয়ে মাটিতে রেখে দিলাম। 30 দিন পরে ত্রিপলটা খুললাম, খোলার পরে আবার সেটাকে নেড়ে চেড়ে আবার মাখিয়ে নিয়ে আবার কিছুদিন 7 দিনের মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইবার তারপরে আমরা ওই সিমেন্টের বস্তায় করে এসে মাটিগুলোকে তুলে রেখে দিই, এইবার ওতে লাগাই। কিন্তু এই যে মাটিটা তৈরি হলো, এই মাটিতে কোনো চারা গাছ বা নতুন গাছ নিয়ে এসে লাগাবেন না, লাগালে কিন্তু মরে যায়। এই চারা গাছ বা নতুন গাছ লাগানোর জন্য আমরা প্রথমে যে ওই গোবর 50% আর মাটি 50% যে মানে মাখিয়ে রাখি, সেটা থেকে আমরা বস্তাখানেক ও বস্তা দিয়ে চারা মাটি আলাদা করে রাখি, যাতে ওই চারা চারা গাছ, ছোট ছোট কাটিং এর চারা, সেগুলো লাগানোর জন্য। আর মাটিটা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু গাছের যত তাড়াতাড়ি একটা গ্রোথ হবে, একটা উজ্জ্বলতা ভাব আসবে, তত তো মনের খিদেটা যেন তাড়াতাড়ি মিটবে। এবার মনের খিদেটা যদি ঠিক ভাবে না মিটে, তখনই কিন্তু মনে হবে যেন আমার মানে আমি পারলাম না, আমার দ্বারা আর হবে না। সেই জন্য মাটিটাকেও খুব ভালো করে তৈরি করতে হবে, যাতে গাছগুলো তাড়াতাড়ি রেসপন্স করে। ঠিক আছে, খুব সুন্দর আলোচনা চলছে, প্রচুর মানুষ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আপনাদের মূল্যবান মন্তব্য। আমরাও আগামী দিনে কিভাবে আরো সুন্দরভাবে বনসাইয়ের আলোচনাকে সবার সামনে তুলে ধরা হয় চেষ্টা করব। বাংলাদেশ থেকে সাদিক হোসেন সাহেব দারুণ একটি মন্তব্য করেছেন। আই ফিল প্রাউড টু শো বোথ অফ ইউ রিয়েলি গুড ডিসকাশন ফ্রম বাংলাদেশ। ধন্যবাদ দাদা, এপার বাংলা থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ওপারেও বনসাই শিল্পীরা দারুণ দারুণ বনসাই সম্পর্কিত আলোচনা করে, আমরাও তাদের কাছে দিয়ে শেখার চেষ্টা করি। বর্তমানে এই ফেসবুক ইন্টারনেটের যুগে আপনারাও আমাদের পাশে থাকেন। আমাদের সঙ্গে জয়েন করেছেন আয়ত্রী চক্রবর্তী, ধন্যবাদ বোন। গুড ইভিনিং তোমাকেও। খুব সবুজ প্রেমী মানুষ অয়ত্রী, সবুজ খুব ভালোবাসেন, হয়তো পারেন না কিন্তু খুব ভালোবাসেন। প্রত্যেকটা পোস্টে ওনার রিয়াকশন খুব ভালো থাকে। তোমাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। সুপ্রভাত পাহাড়ি লিখছে, স্যার আপনার প্রথম পাকুড় গাছটি আমি জোগাড় করেছিলাম, তোমার মনে আছে? এই ব্যাপারে দাদাই বলবেন। সুপ্রভাত পাহাড়ির মন্তব্য, স্যার আপনার প্রথম পাকুড় গাছটি আমি জোগাড় করেছিলাম। ওনাকে আপনি কিছু বলুন, আপনার উত্তর দিন, তারপর আমি পরের প্রশ্নে নিয়ে যাচ্ছি। স্যার আপনার প্রথম পাকুড় গাছটি আমি জোগাড় করেছিলাম, তোমার মনে আছে? সুপ্রভাত পাহাড়ি। মনে ঠিক এখন করতে পারছি না ভাই আমি। ও আচ্ছা, আপনাদের সাহায্য অনেক ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনেকেই অনেক রকম মন্তব্য করছে। আচ্ছা, আরেকটা জন একদিন মন্তব্য করছে যে বনসাই আলোচনাটা কেন করছি আমরা, আড্ডাটা কেন? এটাও একটা পার্ট। এটা পার্ট বলতে যারা বনসাই করবে তাদের প্রত্যেকের কাছে, যারা যারা আমরা আমাদের এই লাইভ দেখছেন, অনুরোধটা হচ্ছে
আমার বইয়েতেও একটা জায়গায় আছে যে বনসাই হচ্ছে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। ঐক্যবদ্ধ কেন? যখন বনসাই আপনি করবেন, আপনার আশেপাশে খোঁজ নেবেন যে কোথায় কোথায় আপনার বনসাই প্রেমী আর বন্ধু বান্ধব সব আছে, তাদের সঙ্গে বনসাই নিয়ে আলোচনা করবেন, একে অপরের গাছ দেখবেন। এই বনসাই ভালো তৈরি করতে গেলে একটা কথা মনে রাখবেন, যেমন গান শিখতে গেলে কান তৈরি করতে হয়। কান, একটা গান শুনলে যেমন কানে কোথায় সা লাগছে, কোথায় পা লাগছে, কোথায় মা লাগছে, সেই যে মানে লাগার সঙ্গে সঙ্গে কানটা তৈরি হয়। সেই যে যত বেশি সেই কানটা তৈরি করতে পারবে, গান তার তত ভালো হয়। ঠিক সেই রকমই তো গানটা, কানটা কিভাবে তৈরি হবে না, ভালো ভালো গান শুনতে হবে, রাগ প্রধান গান শুনে শুনে কানটাকে তৈরি করতে হবে। ঠিক বনসাইয়ের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে বনসাই করতে গেলে আগে চোখ তৈরি করতে হবে। চোখ, সেই চোখটা কিভাবে তৈরি হবে? চোখটা তৈরি হবে আপনি যদি বিভিন্ন রকমের যত বেশি করে গাছ দেখতে পারেন, মানে বনসাই গাছ দেখতে হবে আপনাকে। বনসাই গাছ দেখে দেখে, ভালো ভালো গাছ দেখে দেখে চোখটা তৈরি করতে হবে। যত বেশি গাছ দেখবেন তত চোখটা তৈরি হবে। এবার গাছটা বেশি দেখবেন কি করে? আপনার কিন্তু আশেপাশে সমস্ত বনসাই যে প্রেমী মানে মানুষ আছে, তাদের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ রাখবেন। মাঝে মাঝে বসে বসে এক জায়গায় আড্ডা দেবেন এবং একে অপরের যে মানে তৈরি সৃষ্টিশীল যে মনোভাব, তাকে একে অপরের প্রতি মানে শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, যে দেখবেন যে আমার যে মনে মনে যে প্রশ্নগুলো হয়তো জাগছিল, যে এটা কেন ওটা কেন, সেটা অতি সহজেই আলোচনার মাধ্যমে উঠে আসবে, আমি বুঝতে পারবো। বা আমি যখন আলোচনা করব, অপরের যে অজানা জিনিসগুলো সেগুলো জানা যাবে। আর আরেকটা বিষয়, সব থেকে যেটা বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে যে নিজের গাছের কোথায় ভুল আছে, সেই ভুলটা কিন্তু আপনার চোখে সহজে ধরা পড়বে না। সেটা ধরার জন্য কি করতে হয়? অপরের সাহায্য নিতে হয়। অপরে যখন দেখছে আপনার গাছটা, যখন দেখে বলবে, দাদা এই গাছটার এই জায়গাটায় এই ডালটা মনে হচ্ছে এই 2 ইঞ্চি উপরে হলে ভালো হতো, বা 1 ইঞ্চি নিচে ভালো হলে ভালো হতো, বা এই ডালটাকে একটু আরেকটু কার্ভ করলে ভালো হতো। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সত্যি সত্যি আমার এই গাছটাতে, আমার এই ডালটাতে একটু ভুল আছে। তার আগে কিন্তু ওই গাছটাতে আপনি দেখছেন, মানে সবসময় দেখছেন, কিন্তু সেই ভুলটা, আপনি নিজের ভুলটা নিজে কিন্তু বুঝতে পারছেন না। অপরের চোখ দিয়ে সেই ভুলটা আপনি তখন কিন্তু অনুভব করতে পারবেন, যে সত্যি সত্যি আমার এই ভুলটা হচ্ছে। সেই জন্য একে অপরের গাছ দেখতে থাকুন এবং গাছের নিয়ে আলোচনা করতে থাকুন। এই গাছটা কেন, ওই গাছটা কেন, এই ডালটা কেন ছাড়া আছে, ওই ডালটা কেন কাটা আছে। এই যে আলোচনা করতে করতে দেখবেন নিজের গাছটা কখন দেখবেন নিজের গাছটা একদম পারফেক্ট তৈরি হবে। আমার গাছও যেরকম সুন্দর হবে, অপরের গাছটাও আমি যখন দেখবো, তাকে যখন বলবো, তার গাছটাও সুন্দর হবে। অতএব নিজের মানে সৃষ্টিশীলটাকে আরো উন্নত করার জন্য আপনার যে মানে ভেতরের যে জিনিসটা, যে জ্ঞানটা আছে, সেটা অপরকে দিন। আর অপরের কাছ থেকে দেখবেন অনেক বেশি আপনি ফেরতও পাবেন। তাই একেবারে কুণ্ঠাবাদ না করে, এই আমি শিখে গেছি, আমার মতো জ্ঞানী মনে হয় নেই। বনসাই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এর কখনো শেষ নেই, আর এর মধ্যে কেউ সেরা নেই। সবাই যদি বলে আমি সেরা, কেউ সেরা নয়, কেউ সেরা নয়। সবাই আমরা কিন্তু এখনো পর্যন্ত শিখছি, এখনো পর্যন্ত ছাত্র। একে অপরের কাছ থেকে, আমি আমার যতগুলো ছাত্রছাত্রী আছে, আমার ছাত্রের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। আমি যেমন তাদেরকে শেখাই, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। অনেক অনেক ছোট ছোট জিনিসগুলো, অনেক মূল্যবান জিনিসগুলো আমি ছাত্রের কাছ থেকে শিখি। অনেক অনেক ধন্যবাদ। প্রচুর মানুষ, কৃষ্ণা পাল জিজ্ঞেস করেছেন, স্যার মাসে কি কি খাবার দেব, কি কি স্প্রে করব, এই ব্যাপারে একটু জানাবেন। এবং সুবোধ বালা বলছে, আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এত চারা গাছ উপহার পেয়েছি, জীবনে আমি কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ। আপনি আমাদের অনেক শ্রদ্ধা সম্মান করেন, এটিও আমাদের কাছে পাওনা। ওপার বাংলা থেকে আহমেদ ফয়েজ ভাই, খুবই বিখ্যাত একজন বনসাই শিল্পী, ওনারা চিকিৎসক দম্পতি, ওনাদের বনসাই বাংলাদেশে খুবই বিখ্যাত, ওনারাও আমাদের সঙ্গে লাইভটি দেখছেন। অয়ত্রী চক্রবর্তী বলছেন, গাছগুলো দেখতে মন জুড়ে যায়। ধন্যবাদ বোন, এবং খুব ভালো কথা বলছেন স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুইজনকে, এমডি শাহজাহান ওপার বাংলা থেকে, ধন্যবাদ।
তো কি কি খাবার দেব এই ব্যাপারে, সাধারণত মাটি তৈরি যখন করবেন তখন তো যা যা দিবেন দাদা বললো ওইভাবে মাটিটা তৈরি করবেন। এবার মাসে আপনি 15 দিনে কি মাসে একবার ওই সর্ষে খোল, মানে তরল খাবার সর্ষে খোল, যেমন ধরুন 20 লিটারের বালতি, তাতে 15 লিটার জল নিচ্ছেন, 100 গ্রাম সর্ষে খোল, 100 গ্রাম নিম খোল, 50 গ্রাম করঞ্জা খোল, 50 গ্রাম মহুয়া খোল এবং 200 গ্রাম বাদাম খোল এবং 50 গ্রাম চিটে গুড় বা আখ গুড় বা ভেলি গুড়, এই জাতীয় জিনিসকে আপনারা একটি মানে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করে নেবার পর 1 সপ্তাহ পর ওইখান থেকে 1 মগ জল নেবেন এবং ওই 1 মগের সঙ্গে 4 মগ প্লেন জল দিয়ে আপনারা গাছের গোড়ায় দিবেন। কখন দেবেন? মাটি যেন ভেজা থাকে, কখনো শুকনো অবস্থায় ওটা দেবেন না। অর্থাৎ যেদিন সকালে আপনি তরল সার প্রয়োগ করবেন প্রায় সূর্য ওঠার আগেই তরল সারটা দিয়ে দেওয়া উচিত, তার আগের দিন মাটিটাকে সন্ধ্যাবেলা ভালো করে ভিজিয়ে নেবেন, এটি একটি ব্যাপার। আর স্প্রের মধ্যে আপনারা এখন বর্তমানে ইয়ারা ভিটা, বায়োজাইম, লাভা গোল্ড এই ধরনের বিভিন্ন ভিটামিন পাওয়া যায়, এগুলো আপনারা ইয়ারা ভিটাটা খুবই দারুণ কার্যকরী জিনিস। আর দানা জাতীয় সারের মধ্যে এই সময় ইয়ারা মিলা সারটা আমি সবকে রেফার করি, খুব দারুণ কাজ করছে ইয়ারা মিলা। তারও আগে জার্মান ফার্টিলাইজার বা এই ধরনের দেওয়া হতো। আর যদি আপনারা মনে করেন যে না আমরা কোনো রাসায়নিক দিব না, তাহলে সরষা খোলের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন এবং সবজির খোসা টোসা যেগুলো হয় ওগুলো মাটিতে যখন মিক্সিং করবেন সেখান থেকে সারা বছর নিবে। এবার আমি কখনো কাউকে বলি না যে রাসায়নিক দিন, আমি রাসায়নিকটা সারা বছর দেই না। আমি যেহেতু মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে গাছের মাটি পরিবর্তন করেলেই, তাই শেষের 1-2 মাস রাসায়নিকটা দেই, কারণ আমার গাছের তো মাটি পরিবর্তন হয়ে যাবে, সারা বছর আমি দেইনি, ওই সময় দেই। আচ্ছা, ওপার বাংলা থেকে আবু সরোয়ার সাহেব আমাদের সঙ্গে জয়েন করছেন। আচ্ছা, মিষ্টু ঘোষ বলছেন খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারছি ভোপাল থেকে। আমি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবু সরোয়ার বাবু ওপার বাংলা বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। প্রদীপ গুড়িয়া বাবু বলছেন আমার বংশের শিক্ষার হাতে খড়ি, আপনাদের দুজনের হাত ধরে দুজনকে নমস্কার জানাই। লাইভ সারা রাত চললেও দেখার শেষ হবে না, ভালো লাগছে, অনেক গাছ উপহার পেয়েছি। দাদার বইটা সবাইকে সংগ্রহ করার কথা বলবো। আচ্ছা, খুব সুন্দর, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভক্তি দেবার জন্যে। তো দাদার বই সম্পর্কিত আমি 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ধরুন কিছু কিছু বিষয় আছে যে, যেমন ধরুন আমরা মানে মার্কেটে একটা টিভি যখন দেখতাম তখন বলতাম যে রায় মার্টিন রায় মার্টিন রায় মার্টিন। রায় মার্টিনের বইয়ের উপরে একটা জিনিস লেখা আছে দেখবেন, একবার উল্টে দেখুন তফাৎটা চোখে পড়বে। তো ঠিক আমিও রেফার করব যে দাদার বইটা একবার উল্টে দেখুন, তফাৎটা চোখে পড়বে। মার্কেটে যত রকমের বই আছে এত সহজ, এত সরল ভাবে ওইটুকু দামের মধ্যে, অতটুকু পৃষ্ঠার মধ্যে এরকম কমপ্লিট বই আর কিন্তু আপনারা কোথাও পাবেন না। এবং এই বইটি আমার কাছে প্রায় জীবন্ত দলিল আকারে আমি রাখি। আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে কোনো কিছু যখনই মন খারাপ হয় এই বইটা পড়ি, বনসাই শিক্ষা সম্পর্কিত কোনো ব্যাপার যদি জানবার থাকে তখন এই বইটা পড়ি। দারুণ বই, আপনারা সংগ্রহ করতে পারেন দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করে। এবং এই লাইভের শেষে দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিব, আপনারা দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে বইটা পাবেন। খুব কম দাম, 150 টাকা মূল্যের বই, এখন 200 টাকা। আচ্ছা, যাই হোক, মানে পুরোনো প্রিন্টের বইগুলো 150 টাকা ছিল, এখন 200 টাকা মূল্য। আপনারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারেন। তো এই বইয়ের আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি এই লাইভে, এটি কিন্তু কেউ মনে করবেন না। একজন বইয়ের কথা বললো বলেই আমরা কিন্তু বইটা বার করলাম। যারা পড়েছেন তারা জানে এই একটা অসাধারণ বই বনসাই শিক্ষার ক্ষেত্রে। এবং আমি প্রথমের দিকে আমার এই বইটা প্রায় মুখস্থের মতো আছে, কত পৃষ্ঠায় কি আছে, কি কি ভঙ্গিমা আছে, কি কি ভঙ্গিমা, কিভাবে মাটি তৈরি, আমি প্রায় মুখস্থ করে ফেলেছি। মানে এত ভালো লাগে বইটা পড়তে, আপনারাও পড়বেন। তো আমরা বহুক্ষণ ধরে আমাদের লাইভ চলছে, সবাই ব্যস্ত মানুষ, আমরা অন্যান্য সময় আপনাদেরকে আবার দিব। আমরা একদম শেষের দিকে আমাদের লাইভটা শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। দু চারটি কথা দাদার কাছে আমরা আর শুনবো, যে বনসাই ও বাণিজ্য। কারণ বহু বর্তমানে মন্দার যুগে, আপনি বলুন, আমি অন্য ব্যাপারে। আচ্ছা, বর্তমানে মন্দার যুগে মানুষের কাছে টাকা পয়সার অভাব, কিন্তু পেশা হিসাবেও কেউ কেউ বনসাইকে নিচ্ছেন। তো আপনারা নিবেন কি নিবেন না সেই নিয়ে আলোচনা। আমার যে অনুধাবন, কখনোই পেশা হিসাবে কিন্তু বনসাইকে নিতে যাবেন না।
তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। কারণ যখন আপনি জানেন যে আমি বিক্রি করে দিব, তাহলে আপনার সেই গাছের প্রতি কিন্তু ভক্তি হবে না। ব্যাপারটা বুঝুন একটু ভালো করে। যে গাছ আপনার বিক্রি করার যদি মানসিকতা থাকে, তাহলে কিন্তু সেই গাছ ভালো হবে না। কিন্তু তাহলে কি আর বাণিজ্য নেই? কোটি কোটি টাকা গোটা ওয়ার্ল্ডে, জাপান থেকে শুরু করে চীন থেকে শুরু করে কোটি কোটি টাকা ওয়ার্ল্ডে বনসাই সম্পর্কিত লেনদেন চলছে। তাহলে আপনার সেরা সেরা কিছু গাছকে আপনি বাছুন, যে এই গাছ আমি যতদিন বেঁচে থাকবো এই গাছ আমি বিক্রি করব না। যেমন আমি আপনাদেরকে এই লাইভে কথা দিচ্ছি, আমার যে বট গাছ, আমার যে পাকুড় গাছ, আমাকে কেউ 10 লক্ষ টাকা দিলেও আমি বিক্রি করব না। অলরেডি 15-20 হাজার টাকা পর্যন্ত আমাকে দাম যাচ্ছে, আমি কিন্তু বিক্রি করব না। তাহলে আমি কি বিক্রি করিনি? আমি বিক্রি করি। বিক্রিটা কেন করি? যে বনসাই শিক্ষা সম্পর্কিত বিভিন্ন খাদ্য, বিভিন্ন সার, এগুলা প্রথম প্রথম প্রচুর নিজের পয়সা দিয়ে কিনতাম, কিন্তু এখন 500-600 টাকা, 1000 টাকা বনসাইয়ের কিছু গাছ 1 বছরের মধ্যে রেডি করে, প্রচুর মানুষের চাহিদা। কিন্তু আমার মূল যে গাছ আছে, যার জন্য মানুষ আমাকে চিনে, আমার বড় গাছের জন্য প্রচুর মানুষ আমাকে চিনছে, আমি সে গাছ কিন্তু কখনোই বিক্রি করব না। একদম আমরা লাইভের শেষের দিকে, রাত বাড়ছে, সবাই কাজকর্মে ব্যস্ত, প্রচুর মানুষ, এখনো 23 জন মানুষ আমাদের সঙ্গে মানে এখনো জুড়ে রয়েছেন। আমরা আপ্লুত, আবার আগামী দিনে আমরা কখনো আমাদেরকে লাইভ করতে হবে, একদম আমরা আজকে এখানে কথা দিচ্ছি। দাদা 2-4 কথা বলেই, আর আমি একদম পুরা লাস্টে 2টি কথা বলে আজকের আলোচনা শেষ করব। দাদাকে দিচ্ছি 2-4 কথা, দাদা খালি তুলে ধরবেন। অন্যান্য ভঙ্গিমা, অন্যান্য বিষয় আমাদের পরবর্তীকালে আবার আলোচনা হবে। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করেন আমাকে, যেটা যে ওই মার্বেলের উপরে কিভাবে গাছটা লাগানো হয়। আহ, অনেকে মানে প্রায় যতজনই আমার নতুন নতুন মেসেজ করেন এবং প্রশ্ন করেন যে